প্রকাশ দেবনাথের বাড়ির কাছে এসে পৌঁছতেই একটা হট্টগোল কানে এলো। ছোটকা আর ঝালাপালা ডক্টর দেবনাথের সদর দরজায় হাজির হওয়া মাত্রই দরজাটা খুলে গেল। ঝামেলা বেরিয়ে এলো বাইরে। ওর গোল মাথায় বসানো লাল, নীল, হলদে, সবুজ বাতিগুলো দপদপ করে জ্বলছে, নিভছে। আর ও উত্তেজিতভাবে তিড়িং বিড়িং করে লাফিয়ে ফুজিয়ামা ফুজিয়ামা বলে চেঁচাচ্ছে। ঝামেলা খুব খুশি হলে বা উত্তেজিত হলে এরকম করে। তবে তখন ও কেন যে জাপানের বিখ্যাত আগ্নেয়গিরির নাম ধরে চেঁচায় তা কেউ জানে না। ঝালাপালা একসঙ্গে জানতে চাইল, ঝামেলা কি হয়েছে? ঠিক তখনই ঝামেলার পিছনে রবিদাসকে দেখা গেল। আর রবিদাসের পেছনে বছর 30-এর এক ফর্সা রোগা যুবক। যুবকের চোখে রিমলেস চশমা, থুতনিতে নূর, পরনে সবুজ টি শার্ট আর কটন ক্যাজুয়াল। ওদের দুজনের দিকে আঙুল দেখিয়ে ঝামেলা বলল, এরা আমাকে কিডন্যাপ করে এখানে আটকাইয়া রাখিয়াছে, সুযোগ বুঝিয়া গর্দান মটকাইবে। ঝামেলাকে শান্ত করার জন্য ছোটকা তাড়াতাড়ি বলল, না না, তুমি ভুল করছো। তোমার অসুখ করেছিল বলে এখানে সারাতে দিয়ে গিয়েছিলাম। ঝামেলা বিরক্তভাবে বলল, এরা আবার ডাক্তার নাকি? সব হাতুড়ে ডাক্তার। এই বাড়িটাই হাতুড়ি নিবাস। ছোটকা বুঝল ঝামেলা হাতুড়ে বলতে গিয়ে হাতুড়ি বলছে। না, বাচ্চা রোবটটা মহা খেপে গেছে দেখছি। ঝালাপালা বহু কষ্টে ন্যাড়া মাথায় হাত বুলিয়ে ঝামেলাকে শান্ত করল। রবিদাস সব দেখে শুনে কোমর নাচিয়ে বলল, চং, এরকম বাদুরে আদুরে রোবট কখনো দেখিনি। কি ইমপেশেন্ট পেশেন্ট রে বাবা। ঝামেলা উত্তরে রবিদাসকে লাথি দেখালো, বলল, তোতলা ডিফেক্টিভ মেশিন, সাহস থাকে তো বল, পাখির পিঠে পাকা পেঁপে। রবিদাস বার দুয়েক পা পা বলে লজ্জা পেয়ে পালিয়ে গেল। ঝামেলা হাততালি দিয়ে নেচে উঠল। ছোটকা গাড়ির রিমোট ইউনিটটা ঝালাপালাকে দিয়ে বলল, ঝামেলাকে নিয়ে তোরা গাড়িতে গিয়ে বস, কোথাও যাবি না। আমি একটু পরে এসে তোদের ল্যাপটপগুলো ঘুরিয়ে দেখাবো। ঝালাপালা ঝামেলাকে নিয়ে গাড়ির দিকে চলে যেতেই অচেনা যুবকটি প্রথম কথা বলল, আপনাদের রোবটটা ভারী ইন্টারেস্টিং তো। ছোটকা হেসে বলল, আমি আসলে ওটা তৈরি করেছি। আমার রোবোটিক্সে ফর্মাল নলেজ নেই বলে ওটা ওরকম উল্টোপাল্টা লজিকে কাজ করে। একটু থেমে ছোটকা জিজ্ঞেস করল, আপনি কি ডক্টর দেবনাথের ল্যাবে রিসার্চ করেন? যুবক মাথা নাড়ল। হ্যাঁ, আমার নাম প্রভাস দত্ত, এখানকার সিনিয়র রিসার্চ স্কলার। আমার নাম প্রসেনজিৎ রায়, ডক্টর দেবনাথের বন্ধু। উনি ল্যাবে আছেন তো? হ্যাঁ আছেন, আসুন ভেতরে আসুন। ল্যাবের দিকে যেতে যেতে প্রভাস বলল, আমি রোবট কমিউনিকেশন নিয়ে গবেষণা করছি, সেই জন্যেই দুটো রোবটের ঝগড়া মন দিয়ে শুনছিলাম। ছোটকা হেসে বলল, হ্যাঁ, রোবটদের কথাবার্তা বা ঝগড়া সবই খুব ইন্টারেস্টিং। প্রভাসের রোগাটে মুখে চশমার কাঁচ দুটো ভীষণ বড় লাগছিল। তার ওপর ছোটকা লক্ষ্য করল
প্রভাস মাঝে মাঝেই মাথাটা ডান দিকে সামান্য নাড়াচ্ছে, অনেকটা হেঁচকি তোলার মতো। ল্যাবে ঢুকতেই ডক্টর দেবনাথের সঙ্গে দেখা। রবিদাস তার সামনে দাঁড়িয়ে তখন ঝামেলার নামে অভিযোগ করছে। জানেন স্যার, বদমাশ রোবটটা আমাকে লাথি দেখিয়েছে, তারপর বলেছে পাখির আর বলতে পারছি না। আপনি যেভাবেই হোক আমার তোতলামিটা সারিয়ে দিন স্যার। ওই মেটে ন্যাড়া রোবটটার কাছে আমি তো হেরে গেলাম। ডক্টর দেবনাথ কিছু বলার আগেই প্রভাস বলল, তোমার কোনো চিন্তা নেই রবিদাস, ওটা আমি ঠিক করে দেব, তুমি আমার সঙ্গে এসো। রবিদাসকে নিয়ে প্রভাস ল্যাবের এক কোণে চলে গেল। ছোটকা প্রকাশ দেবনাথকে বলল, ঝামেলাকে ঠিকঠাক করে দেওয়ার জন্যে ধন্যবাদ। ও রবিদাসের সঙ্গে যে রকম ঝগড়া বাঁধালো তাতেই বুঝেছি ও সেরে উঠেছে। ওর কাজই হলো যত রাজ্যের ঝামেলা পাকানো। ওকে ভাইপোদের সঙ্গে গাড়িতে পাঠিয়ে দিয়েছি, সেখানে মনের আনন্দে মেতে থাকবে। এবারে বলুন, এদিকে কি খবর? ডক্টর দেবনাথ বললেন, একটা ব্যাপার হয়েছে মিস্টার রায়। আজ সকালে কাজ শুরু করার পর আমার দুজন স্কলার, প্রভাস দত্ত আর মিত্যুন রায়চৌধুরী, ওরা রিপোর্ট করলো যে ওদের কম্পিউটারের হার্ড ডিস্কের অনেক ফাইল ডিলিট হয়ে গেছে, মানে কেউ মুছে দিয়েছে। হঠাৎ এভাবে কেউ ফাইল মুছতে যাবে কেন? তা জানি না, তবে কম্পিউটারগুলো নিয়ে কেউ যে ঘাঁটাঘাঁটি করেছে তাতে ভুল নেই। ডক্টর দেবনাথকে ল্যাবের এক পাশে ডেকে নিয়ে গেল ছোটকা। চাপা গলায় জিজ্ঞেস করল, প্রভাসের সঙ্গে তো আলাপ হলো, বাকি চারজন কি এসেছেন? হ্যাঁ, অ্যান্টি চেম্বারে মিত্যুনকে নিয়ে টেকনিক্যাল আলোচনায় বসেছেন। মিটিংয়ের ছুতো করে ওদের ডেকে এনেছি। চলুন চলুন, আপনাকে সেখানে নিয়ে গিয়ে আলাপ করিয়ে দেই। না ডক্টর দেবনাথ, এরকম আলপটকা আলাপ করালে ওরা সন্দেহ করবেন, বিশেষ করে অবিনাশ চাকলাদারের ব্যাপারটা আপনি যখন কাউকে বলেননি। প্রকাশ দেবনাথ দাড়িতে হাত বুলিয়ে ঘাড় নাড়লেন। ঠিক বলেছেন। তাহলে? তাহলে কি সেটাই বলতে যাচ্ছিল ছোটকা, কিন্তু সেই মুহূর্তে ঘরে যেন প্রকাণ্ড এক বিস্ফোরণ ঘটে গেল। মিউজিক সিস্টেমের মিউজিক আচমকা বন্ধ হয়ে গেল। তার বদলে কারও কথা শোনা গেল। কথা শুরু হওয়া মাত্রই ডক্টর দেবনাথ ভয়ে সাদা হয়ে গেলেন, কারণ তিনি অবিনাশ চাকলাদারের গলা চিনতে পেরেছেন। অবিনাশ চাকলাদার তখন বেশ স্পষ্ট গলায় বলছে, হ্যাঁ, ডক্টর প্রকাশ দেবনাথ, অবিনাশ চাকলাদার বলছি। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। আপনার নতুন আবিষ্কারটি আমার চাই। কম্পিউটার ভাইরাস অবিনাশ 2002। ওটা কালকের মধ্যে না পেলে ভারত একজন প্রতিভাবান বিজ্ঞানীকে হারাবে। আমার আর কিচ্ছু করার নেই। আর হ্যাঁ, ভাইরাল প্রোগ্রামটা দেওয়ার আগে সফটওয়্যার লকটা খুলে দেবেন, মনে থাকে যেন। ডেডলাইন হলো কাল রাত 12টা। আমার কথা মনোযোগ দিয়ে শোনার জন্যে ধন্যবাদ। অবিনাশ চাকলাদারের কথা শেষ হতেই আবার আনন্দের বাজনা বাজতে শুরু করল। ঘরের সবাই চুপ।
প্রভাস দত্ত নিজের সিট ছেড়ে চলে এলো প্রকাশ দেবনাথের কাছে। ওর পেছন পেছন রবি দাস। নাকের ডগায় চশমা ঠিক করে বসালো প্রভাস। মাথাটা দুবার নেড়ে বলল, স্যার, এসব কি ব্যাপার? ঠিক তখনই অ্যান্টি চেম্বার থেকে 4 জন মানুষ ব্যস্ত সমস্ত হয়ে ঢুকে পড়ল ল্যাবের ভেতরে। প্রথমজন বেশ মোটাসোটা চেহারার, গায়ের রং ময়লা, মাথায় অকালে টাক পড়েছে। সে হাত মুখ নেড়ে অবাক হয়ে বলল, মিউজিক সিস্টেমে হঠাৎ এ কি শুনলাম স্যার? কে এই অবিনাশ চাকলাদার? অবিনাশ 2002 ভাইরাসের ব্যাপারটাই বা কি? প্রকাশ দেবনাথ হঠাৎই যেন নিজেকে সামলে নিয়ে বেশ শান্ত হয়ে গেলেন। সংক্ষেপে সব ঘটনা বললেন প্রকাশ দেবনাথ। 2 জন স্কলার ও 3 জন বিজ্ঞানী স্তম্ভিত হয়ে তার কথা শুনলেন। তারপর ওদের নিজেদের মধ্যে নানান কথার ফুলঝুরি শুরু হলো। শান্ত ল্যাবটা হঠাৎই যেন অশান্ত হয়ে উঠল। ডক্টর দেবনাথ হাত তুলে সবাইকে চুপ করতে অনুরোধ করলেন। তারপর বললেন, আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। যদি কোনো বিপদ হয় তো আমার হবে, আর কারো নয়। গতকাল থেকে অবিনাশ চাকলাদারের হুমকির ব্যাপারটা শুরু হয়েছে। সেই জন্যেই আমি মিস্টার প্রসেনজিৎ রায়কে খবর দিয়েছি। উনি আমার ঘনিষ্ঠ বন্ধু, তাই বিপদে আমার পাশে এসে দাঁড়িয়েছেন। ছোটকার দিকে হাত দিয়ে দেখালেন প্রকাশ দেবনাথ। মিস্টার রায় ইলেকট্রনিক্সে এক্সপার্ট, তবে রোবোটিক্সেও সামান্য কিছু কাজ করেছেন। সেই সূত্রেই আমার সঙ্গে পরিচয়। ছোটকা লক্ষ্য করল প্রকাশ দেবনাথ তার আসল পরিচয়টা গোপন রাখলেন। সেটা আরও স্পষ্ট হলো যখন তিনি ছোটকার কাছে এগিয়ে এসে বাঁ চোখ ছোট করে একটা দুষ্টু ইশারা করলেন। তারপর বললেন, আসুন প্রসেনজিৎ বাবু, আপনার সঙ্গে এদের পরিচয় করিয়ে দেই। পরিচয় হলো প্রভাস দত্ত আর মিত্যুন রায়চৌধুরী রিসার্চ স্কলার, আর বিজ্ঞানী 3 জন হলেন ডক্টর ওয়াসিম খান, ডক্টর কল্যাণ সেন বর্মা আর ডক্টর অশোক মিশ্র। পরিচয়ের পালা শেষ হতেই শুরু হলো ঝামেলা। ডক্টর মিশ্র বেশ বাজেভাবেই ডক্টর দেবনাথকে জিজ্ঞেস করলেন, আপনি ইমমর্টাল, ইয়নি কি অমর? ভাইরাস ডিসকভার করেছেন, ফির ভি আমাদের বলেননি কেন, জানতে পারি? ব্যাপারটা একটা অ্যাক্সিডেন্ট, প্রকাশ দেবনাথ হাত নেড়ে বোঝাতে চাইলেন। আমি ল্যাবে বসে কাজ করছিলাম, সাডেনলি অবিনাশ 2002 তৈরি হয়ে গেল। তারপর মিশ্র বিরক্তভাবে হাত নাড়লেন। কম্পিউটার ভাইরাস কখনো সাডেনলি তৈরি হয় না। ভাইরাস প্রোগ্রামকে অনেক মেহনত করে বানাতে হয়। তাছাড়া পরদিন তো আপনি আমাদের বলতে পারতেন। আমরাও তো নয়া নয়া আইডিয়া পেলে আপনাকে বলি, নিজেরা আপোষ মে ডিসকাস করি। উই ওয়ার্ক অ্যাজ এ টিম ম্যান। জানি, তবে ভাইরাসটার পোটেনশিয়াল দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। যদি এটা কোনো খারাপ লোকের হাতে পড়ে তাহলে। আমরা খারাপ লোক? বুড়া আদমি? রাগে মুখিয়ে উঠলেন ডক্টর মিশ্র। তো এখন যে ডেঞ্জার হলো তার জন্যে কে দায়ী? कौन है इसके जिम्मेदार? प्रकाश देवनाथ
চুপ করে রইলেন। কি বলবেন ভেবে পেলেন না। ছোটকা অশোক মিশ্রকে দেখছিল। গোলগাল ফর্সা মুখ এখন লালচে। ঠোঁট দেখে মনে হয় পান খাওয়ার অভ্যেস আছে। বয়স 50 কিংবা তার কাছাকাছি। গায়ে লাল হলুদে মাখামাখি রং চঙে শার্ট, লোমশ কবজিতে সোনালি ঘড়ি ঝকমক করছে। অশোক মিশ্র সবার মুখের ওপরে একবার চোখ বুলিয়ে নিলেন। তারপর ডক্টর দেবনাথের দিকে তর্জনী উঁচিয়ে শক্ত গলায় বললেন, আপ है जिम्मेदार ডক্টর দেবনাথ, সির্ফ আপ। তাই এ ব্যাপারে আপনি আমাকে জড়াবেন না। আই অ্যাম দ্য লাস্ট পারসন। আমি এখনই লালবাজারে ইনফর্ম করছি। কথা বলতে বলতে ডক্টর মিশ্র ল্যাব থেকে বেরিয়ে যাচ্ছিলেন। ছোটকা তাকে বাধা দিল। 1 মিনিট ডক্টর মিশ্র, যাওয়ার আগে একটা কথা বলি। দয়া করে পুলিশে কোনো খবর দেবেন না, কারণ আপনাদের জেনে রাখা দরকার এই অবিনাশ চাকলাদার লোকটি আমাদের অচেনা নয়। সে এখন এই ঘরের মধ্যেই আছে। তার মানে খুবই সিম্পল। আপনাদের 5 জনের মধ্যে একজন হলো অবিনাশ চাকলাদার। নামটা তার অবশ্যই নকল, এমনকি গলার স্বরটাও। নইলে সে এতক্ষণে ধরা পড়ে যেত। সেই জন্যেই বলছি, পুলিশে খবর দেবেন না, তাতে আপনারাই হ্যারাস্ট হবেন। ডক্টর মিশ্রের সব সাহস হুশ করে উড়ে গেল। চোখের পলকে মুখে একটা কাঁচুমাচু ভাব ছড়িয়ে পড়ল। ছোটকার খুব কাছে এসে চাপা গলায় বলে উঠলেন, হায় রাম, এ কি বলছেন আপনি? আমাদের 5 জনের মধ্যে একজন? বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। ছোটকা হেসে বলল, আপনি সায়েন্টিস্ট মানুষ, বিশ্বাস নয়, যুক্তি দিয়ে ভাবুন। অশোক মিশ্র বাকি 4 জনের মুখের ওপর খুব ধীরে ধীরে চোখ বোলালেন। এদের মধ্যে কে কে? ডক্টর ওয়াসিম খান এবার প্রকাশ দেবনাথের কাছে এসে দাঁড়ালেন। সুপুরুষ, দীর্ঘ চেহারা, পরনে সাদা জামা, সাদা প্যান্ট, জামার হাতায় বিদেশি কাফলিংক। গা থেকে সুন্দর পারফিউমের হালকা গন্ধ বেরোচ্ছে। দাড়ি গোঁফ নিখুঁতভাবে কামানো, মাথার ঝাঁকড়া চুলে বোধহয় কলপ দেওয়া। ডক্টর দেবনাথ, মিস্টার রায়ের কথা তো বুঝলাম, কিন্তু আমি ভাবছি মিউজিক সিস্টেমের মধ্যে অবিনাশ চাকলা না কি যেন বললেন, তার ভয়েসের অডিও সিডিটা কে ঢোকালো? মিউজিক সিস্টেমের সিডিগুলো কে চেঞ্জ করে? ডক্টর দেবনাথ দাড়িতে হাত বোলাতে বোলাতে বললেন, জেনারেলি রবিদাস চেঞ্জ করে, তবে ইচ্ছে করলে যে কেউ করতে পারে। ওই তো ওই প্যানেলের পেছনে মিউজিক সিস্টেমটা রাখা আছে। কথা বলতে বলতে আঙুল তুলে ল্যাবের দক্ষিণ দিকের দেওয়ালে একটা সাদা চৌকো প্যানেল দেখালেন প্রকাশ দেবনাথ। ওটার পাশে অনেকগুলো সিডিও রাখা আছে। আপনারা তো সবাই জানেন, এই তো গত পরশু প্রভাস আমাদের সবার সামনেই সিডি চেঞ্জ করল। ডক্টর মিশ্র তখন ডক্টর কল্যাণ সেনবর্মার সঙ্গে চাপা গলায় উত্তেজিতভাবে কিছু একটা আলোচনা করছিলেন। বারবার সবার মুখের দিকে তাকাচ্ছিলেন। ওয়াসিম খান রবিদাসকে কাছে ডাকলেন। রবিদাস, মিউজিক সিস্টেম থেকে সিডিটা বের করে নাও তো।
তারপর ডক্টর দেবনাথকে দেখাও। রবিদাস অক্ষরে অক্ষরে আদেশ পালন করল। প্যানেল সরিয়ে হাত ঢুকিয়ে দিল ভেতরে এবং অভ্যস্ত হাতে একটা সিডি বের করে নিল। সিডিটা ডক্টর দেবনাথের হাতে দিল রবিদাস। স্যার, এই নিন। সিডিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন ডক্টর দেবনাথ। এর মধ্যে অবিনাশ চাকলাদারের ভয়েস ওভারল্যাপ হলো কেমন করে? তার ল্যাবে বসেই কি কেউ এই কাজটা করেছে? তিনজন বিজ্ঞানী আর দুজন রিসার্চ স্কলার প্রকাশ দেবনাথকে ঘিরে ধরলেন। ঝুঁকে পড়ে দেখতে লাগলেন প্রলয়ঙ্কর সিডিটাকে। কি করে যন্ত্রসঙ্গীতের মধ্যে ঢুকে পড়ল অবিনাশ চাকলাদারের হুমকি? ছোটকা বলল, ডক্টর দেবনাথ, সিডিটা আপনি আলাদা করে রাখুন। আমরা পরে এর ভয়েস সিগন্যালটা অ্যানালিসিস করে দেখব। তারপর এই 5 জনের ভয়েসের সঙ্গে ম্যাচ করে দেখলেই ধরা পড়ে যাবে। ছোটকার কথা শেষ করতে না দিয়েই ফেটে পড়লেন ডক্টর সেন বর্মা। দেন ডু ইট রাইট নাও। আমরা জানতে চাই কে এরকম হুমকি দিচ্ছে, কে অবিনাশ 2002কে হাতিয়ে গোটা পৃথিবীর সর্বনাশ করতে চাইছে। ছোটকা সেন বর্মাকে দেখল। কালো মোটাসোটা চেহারা, ডান হাতের ফোলা ফোলা আঙুলে 3-3টে রঙিন পাথর। বিজ্ঞানী হয়েও জ্যোতিষশাস্ত্রের মায়া কাটাতে পারেননি। ঘন কালো ভুরুর নিচে ছোট ছোট চোখ যেন গর্তে ঢুকে আছে। বাঁ গালে একটা পুরনো কাটা দাগ। ছোটকা হাত নেড়ে কল্যাণ সেন বর্মাকে আশ্বস্ত করতে চাইল। বলল, প্লিজ আপনারা উত্তেজিত হবেন না, আমরা যা স্টেপ নেওয়ার নিচ্ছি। ডক্টর দেবনাথকে সেফটির জন্যে আমরা ব্যবস্থা করছি। কিন্তু কে শোনে কার কথা? উত্তেজিত জটলা আর কথা চালাচালি চলতেই থাকল। মিত্যুন ছোটকাকে একপাশে ডেকে নিয়ে গিয়ে বলল, মিস্টার রায়, ব্যাপার স্যাপার খুব সাংঘাতিক হয়ে উঠেছে। সময় তো আর বেশি নেই, কিছু একটা করুন। নিজেদের মধ্যে সন্দেহের বিষ ছড়িয়ে থাকলে আমরা মন দিয়ে গবেষণা করব কেমন করে? প্রভাস বলল, আমাদের কি পুলিশে খবর দেওয়া উচিত? আপনি কি বলেন? ছোটকা মাথা নাড়ল। না না, বললাম তো, এখনই সব জানাজানি হলে বিপদ বাড়বে। হঠাৎই ল্যাবের ফোন বেজে উঠল। সব কথাবার্তা মুহূর্তে থেমে গেল। ঘরটা নিস্তব্ধ, থমথমে হয়ে গেছে। ফোনটা বেজেই চলেছে, অথচ প্রকাশ দেবনাথ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে। শেষ পর্যন্ত ছোটকা যখন ফোনটা ধরতে পা বাড়ালো, তখন প্রকাশ দেবনাথ বলে উঠলেন, আপনি ধরবেন না মিস্টার রায়? তারপর রবিদাসকে বললেন, রবিদাস, ফোনটা ধরো। রবিদাস এগিয়ে গেল ফোনের কাছে। রিসিভার তুলে কানে লাগিয়ে বলল, হ্যালো। কিছুক্ষণ কথা শোনার পর, এক্ষুনি বলছি বলে রিসিভার জায়গা মতো রেখে দিল। তারপর ডক্টর দেবনাথের দিকে তাকিয়ে বলল, স্যার, আপনার বাবা দোতলা থেকে ফোন করেছেন, আপনাকে একবার ওপরে ডেকেছেন। এতক্ষণে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলেন। ডক্টর মিশ্র গলা ছেড়ে হেসে উঠলেন। বললেন, আমরা সব ডরপক হয়ে গেছি। ডক্টর ওয়াসিম খান চাপা গলায় মিশ্রকে বললেন, কি হচ্ছে ডক্টর মিশ্র?
এখন হাসি ঠাট্টার সময় নয়, প্লিজ। অশোক মিশ্র ডক্টর খানের দিকে তাকিয়ে কি একটা বলতে গিয়েও চুপ করে গেলেন। ডক্টর দেবনাথ সবাইকে বললেন, এক্সকিউজ মি, আমি একটু ওপরে দেখা করে আসছি। ছোটকা ওর কাছে গিয়ে বলল, আমি একটু আমার ভাইপো দুটোকে ল্যাবে ডেকে নিচ্ছি। ওদের বলেছিলাম ল্যাবটা ঘুরিয়ে দেখাবো। ডক্টর দেবনাথ হেসে বললেন, অফকোর্স। তারপর ল্যাব থেকে বেরিয়ে গেলেন। ছোটকাও বেরিয়ে এলো ল্যাবের বাইরে। পকেট থেকে মোবাইল ফোন বের করে ঝামেলার কোড নম্বর ডায়াল করল। সঙ্গে সঙ্গে ঝামেলার শরীরে বসানো ইনবিল্ট টেলিফোন সিস্টেম অ্যাক্টিভ হয়ে উঠল। ঝামেলার সঙ্গে যোগাযোগের জন্য ছোটকা এই ব্যবস্থাটা মাসখানেক হলো তৈরি করে নিয়েছে। গাড়িতে বসে ঝামেলা যমজ দুভাইকে সল্টলেক এবং বিধান রায় সম্পর্কে জ্ঞান দিচ্ছিল। হঠাৎই ওর কানে সিগন্যাল বাজল। তারপরই ও ছোটকার কথা শুনতে পেল, ঝামেলা, তুমি ঝালাপালাকে নিয়ে এক্ষুনি ল্যাবে চলে এসো। ল্যাবে 5 জন লোক আছে, তুমি তাদের ফটো তুলে নেবে আর ভয়েস রেকর্ড করে নেবে। পরে ভয়েস সিগন্যালগুলো অ্যানালিসিস করে দেখতে হবে। তোমরা ল্যাবে এমনভাবে ঘুরে বেড়াবে যেন ল্যাব দেখতে এসেছো। চলে এসো, কুইক। টেলিফোন সিস্টেম অটোমেটিক অফ হয়ে গেল। ঝামেলা তাড়াতাড়ি গাড়ি থেকে নামতে নামতে বলল, চলো বৎসগণ, বসের ডাক আসিয়াছে। ঝালাপালা বুঝল ছোটকা ওদের ভেতরে ডেকে পাঠিয়েছে। তাই তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে ওরা রিমোট ইউনিটের বোতাম টিপে গাড়ি লক করে দিল। ঝামেলা হেলে দুলে প্রকাশ দেবনাথের বাড়ির দিকে যেতে যেতে মাথা নেড়ে হাততালি দিয়ে গাইতে লাগল। সুরটা শুনে ঝালাপালা বুঝল ঝামেলা ইংরেজি অনুবাদ করে রবি ঠাকুরের গান গাইছে। একতলা থেকে একটা শব্দ ভেসে এলো, কোনো কিছু পড়ে যাবার শব্দ। সঙ্গে সঙ্গে প্রকাশ দেবনাথের তন্দ্রা কেটে গেল। নিচের ল্যাব থেকে এলো না শব্দটা? অন্ধকারে চোখ গেল খোলা জানলার দিকে। কখন যেন ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে। রাস্তার ঠিকরে পড়া আলোয় বৃষ্টির ফোঁটাগুলো রূপোর কুচি বলে মনে হচ্ছে। কাল রাতে খেয়ে দেয়ে শুয়ে পড়ার পর অনেক চেষ্টা করেও ঘুম আসেনি। মনের মধ্যে ঘুরপাক খেয়ে চলেছে অবিনাশ 2002 আর অবিনাশ চাকলাদারের কথা। আর 24 ঘন্টাও সময় হাতে নেই। তারপরেই কিছু একটা কাণ্ড করবে অবিনাশ চাকলাদার। লোকটা তার খুব চেনা, অথচ অচেনা। বিছানায় উসখুস করতে করতে এক সময় তন্দ্রা এসে চোখ জড়িয়ে দিয়েছিল। তারপর হঠাৎই এই শব্দটা। বিছানা ছেড়ে তিনি উঠে পড়লেন, এগিয়ে গেলেন জানলার ধারে। নিচের ল্যাবের আলো জানলা দিয়ে ছিটকে পড়েছে বাগানের করবীর ঝোপে। কটা বাজে এখন? প্রকাশ দেবনাথ পায়ে পায়ে এগিয়ে গেলেন বিছানার পাশে রাখা ছোট টেবিলের দিকে। টেবিল থেকে হাত ঘড়িটা তুলে নিলেন। রাত 1:30। এ সময় ল্যাবে আলো জ্বলাটা তেমন অস্বাভাবিক নয়। রবিদাস অনেক সময় সারা রাত কাজ করে,
ও অ্যান্ড্রয়েড, তাই ও কখনো ক্লান্ত হয় না, ওর কখনো ঘুম পায় না। কিন্তু শব্দটা কিসের হলো? ডক্টর দেবনাথ ঘড়িটা হাতে পড়ে নিলেন। ছোট টেবিল থেকে চশমা তুলে নিয়ে চোখে দিলেন। তারপর একটা হাফ শার্ট গায়ে দিয়ে ঘরের বাইরে চলে এলেন। করিডোরটা সামান্য আঁধারি হলেও তার কোনো অসুবিধে হলো না। অভ্যস্ত পায়ে সিঁড়ি নামতে শুরু করলেন। ল্যাবের দিক থেকে আরও একটা শব্দ ভেসে এলো। রবিদাস ল্যাবে অনেক কাজ করে বটে, তবে এতই গোছালো যে তেমন একটা শব্দটব্দ হয় না। তাড়াতাড়ি পা চালিয়ে ল্যাবের কাছে চলে এলেন প্রকাশ দেবনাথ। কাচের দরজা দিয়ে ল্যাবের ভেতরটা দেখা যাচ্ছে, তবে রবিদাসকে চোখে পড়ছে না। নিশ্চয় সফটওয়্যার রুমে আছে। ল্যাবে ঢোকার জন্য কাঁচের দরজা ঠেলে পা বাড়ালেন ডক্টর দেবনাথ। সঙ্গে সঙ্গে ল্যাবের আলো নিভে গেল। আচমকা লোডশেডিং হলো নাকি? না, তা তো নয়, কারণ দূরে এক কোণে একটা কম্পিউটার অন হয়ে রয়েছে। রবিদাস, রবিদাস, চাপা গলায় ডাকলেন ডক্টর দেবনাথ। তিনি চান না যে চেঁচামেচিতে দোতলায় বাবা মায়ের ঘুম ভেঙে যাক। ওদের ঘুম খুব পাতলা। আবছা অন্ধকারে ল্যাবের ভেতরে কয়েক পা এগোতেই ঘাড়ের কাছে শক্ত কিছু একটা চেপে ধরল কেউ। শক্ত আর ঠান্ডা। তারপর হিস হিস করে বলল, এটা রিভলভারের সাইলেন্সরের নল। ট্রিগার টিপলে শব্দ বেশি হবে না, তবে কাজ হবে। একটুও নড়াচড়া করবেন না। রবিদাস কোথায়? কয়েকবার ঢোক গিলে কোনো রকমে জানতে চাইলেন ডক্টর দেবনাথ। রবিদাস অ্যান্টি চেম্বারে, ওর সুইচ অফ করা আছে। এখন যা বলছি শুনুন। অদৃশ্য লোকটা এমনভাবে কথা বলছিল যেন ফিসফিস করে মন্ত্র পড়ছে, আর মন্ত্র পড়ে কাউকে নেশা ধরিয়ে দিতে চাইছে। ফিসফিস করে কথা বলার জন্য লোকটার গলার স্বর চেনা যাচ্ছিল না। ডক্টর দেবনাথ শরীরটাকে শক্ত কাঠের মতো করে অপেক্ষা করতে লাগলেন। তার বুকের ভেতরে প্রচণ্ড শব্দ হচ্ছিল। এক্ষুনি যেন হৃৎপিণ্ডটা ভেঙে চুরে চৌচির হয়ে যাবে। একই সঙ্গে একটা শ্বাসকষ্টও টের পাচ্ছিলেন তিনি। ডক্টর দেবনাথ অন্ধকারে কানের পাশে ফিসফিস করে কথা বলা শুরু হলো। অনেক চেষ্টা করেও আপনার সফটওয়্যার লকটা আমি খুলতে পারলাম না। সেজন্যে ধন্যবাদ জানাই। ইউ আর এ গ্রেট কম্পিউটার উইজার্ড। লোকটা কেন ফিসফিস করে কথা বলছে? লোকটা কেন স্বাভাবিক গলায় কথা বলছে না? তাহলেই প্রকাশ দেবনাথ পেয়ে যেতেন অবিনাশ চাকলাদারের আসল পরিচয়। কিন্তু গলাটা কার? ডক্টর ওয়াসিম খান, কল্যাণ সেনবর্মা, নাকি অশোক মিশ্র? আবার প্রভাস কিংবা মৃত্যুনেরও হতে পারে। তবে যে যাই হোক, সে ল্যাবে ঢুকলো কি করে? ডক্টর দেবনাথের মনের মধ্যে প্রশ্নগুলো তীব্রভাবে ছটফট করছিল। ভয় তো পাচ্ছিলেনই, তবে তার সঙ্গে বেড়ে উঠেছিল কৌতূহল। অবিনাশ 2002 এর একটা আনলক কপি আপনি একটা সিডিতে তুলে রাখবেন। এতে কোনো অসুবিধে হবে না, কারণ আপনার কাছে
সিডি রাইটার আছে, আমি জানি। সিডির বাক্সের ওপরে একটা লেবেল সেঁটে দেবেন, তাতে লেখা থাকবে প্রকাশ দেবনাথ 2002। এই লেভেল দেখেই আমি বুঝে নেব। সিডিটা ল্যাবে ঢুকে ডান দিকের সেকেন্ড টেবিলটার ওপরে ফেলে রাখবেন। কাল বিকেল 5টার পর থেকে সিডিটা যেন সেই জায়গা মতো রাখা থাকে। আমি সময় মতো ল্যাবে ঢুকে ওটা তুলে নেব। অ্যান্ড ডোন্ট ফরগেট টু আনলক দ্য ভাইরাল প্রোগ্রাম। যদি ওটা আনলক করতে ভুলে যান তাহলে তার জন্যে অনেক বেশি দাম দিতে হবে। ওকে? কথা শেষ করার সঙ্গে সঙ্গে সাইলেন্সারের নল দিয়ে জোরালো খোঁচা দিল লোকটা। কে আপনি? ডক্টর খান? লোকটার পরিচয় জানতে চেয়ে খানিকটা আন্দাজেই ঢিল ছুটতে চাইলেন প্রকাশ দেবনাথ। উত্তরে চাপা ফিসফিসে হাসি শোনা গেল মাথার পেছন থেকে। তারপর, আমার নাম তো আপনি জানেন, অবিনাশ চাকলাদার। মনে থাকে যেন, কাল বিকেল 5টার পর। আর এই কথাটা কাউকে জানাবেন না। জানালে হিস করে চাপা হাসি। জানেন তো কি হবে? আপনার ডেটা ফাইলটা দুনিয়া থেকে ডিলিট হয়ে যাবে, আর ফিরে পাওয়া যাবে না। কথার শেষে জিভে আক্ষেপের চুকচুক শব্দ করল লোকটা। তারপর সাইলেন্সরের নলটা সরে গেল ডক্টর প্রকাশ দেবনাথের ঘাড় থেকে। সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালেন তিনি, কিন্তু খুব ভালো করে নজর চালিয়েও তেমন কিছু ঠাহর করতে পারলেন না। শুধু মনে হলো অন্ধকারের মধ্যে আরও একটা গাঢ় অন্ধকার যেন পিছলে পালিয়ে গেল। রবিদাস, রবিদাস! চাপা চিৎকারে ডেকে উঠলেন প্রকাশ দেবনাথ। কোনো সাড়া পাওয়া গেল না। তখন অন্ধকারে হাতড়ে হাতড়ে এগিয়ে গেলেন সফটওয়্যার রুমের দিকে। ওই ঘরের দরজার পাশেই রয়েছে আলোর এমসিবি সুইচগুলো। দেওয়াল হাতড়ে খুঁজে পেলেন গ্যাং সুইচের ছোট্ট হাতলটা। কেউ ওটা টেনে নিচে নামিয়ে আলোগুলো অফ করে দিয়েছে। হাতলটা উপরে তুলতেই ল্যাবের আলো জ্বলে উঠল। সফটওয়্যার রুমেও জ্বলে উঠল 4টে টিউবলাইট। তখনই দেখলেন একটা দেওয়ালে হেলান দিয়ে নিশ্চল হয়ে বসে আছে রবিদাস। ওর কাছে এগিয়ে গিয়ে ঘাড়ের নিচে হাত দিলেন ডক্টর দেবনাথ। ওর অ্যাক্টিভিটি সুইচটা কেউ অফ করে দিয়েছে। সুইচটা অন করে দিতেই রবিদাস নড়ে চড়ে উঠল। ডক্টর দেবনাথকে দেখতে পেয়েই তড়িঘড়ি উঠে দাঁড়ালো। বলল, সরি স্যার, আমি বোধহয় একটু ঘুমিয়ে পড়েছিলাম। এক্ষুনি গিয়ে আপনার ডেটা প্রিন্ট আউটগুলো নিয়ে আসছি। প্রকাশ দেবনাথ বুঝতে পারলেন অবিনাশ চাকলাদার এসে রবিদাসকে জড়োভরত করে দেওয়ার আগে ও কতকগুলো ডেটার প্রিন্ট নিচ্ছিল। কিন্তু রবিদাস কি দেখেছে কে এসে ঢুকেছে ল্যাবে? সে কথাই জিজ্ঞেস করলেন রবিদাসকে। উত্তরে রবিদাস জানালো যে না, কাউকে দেখতে পায়নি। ও সফটওয়্যার রুমে একটু ঢুকেছিল একটা ফ্লপি নিতে। তখনই হঠাৎ আলো নিভে যায়, আর তারপরই ও জ্ঞান হারিয়ে ফেলে। প্রকাশ দেবনাথ রবিদাসের কথায় কেমন
ধন্দে পড়ে গেলেন। ওকে জিজ্ঞেস করলেন, তুমি কোনো কিছু পড়ে যাওয়ার শব্দ শোনোনি? না স্যার, ঠিক শুনতে পাইনি। আসলে এক মনে কাজ করছিলাম তো। রবিদাসকে ওর কাজ করতে বলে ল্যাব ছেড়ে চলে এলেন ডক্টর দেবনাথ। ওর কপালে ভাঁজ পড়ল, গালে আঙুল বোলালেন বেশ কয়েকবার। লোকটা কি করে ল্যাবে ঢুকল? কারণ রাত 10টার পর বাড়িতে ঢোকার ইলেকট্রনিক আইডেন্টিফিকেশন সিস্টেমটা অফ করা থাকে। তার বদলে কম্পিউটারাইজড অটোলক অন করে দেওয়া হয়। তাহলে কি লোকটা বিজ্ঞানে এতই দক্ষ যে ডক্টর দেবনাথের সুরক্ষা পদ্ধতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিতে পেরেছে? দোতলায় ঘরে এসে বিছানায় বসে পড়লেন প্রকাশ দেবনাথ। অন্ধকারেই তাকিয়ে রইলেন খোলা জানলার দিকে। অবিনাশ 2002 এর কথা ভাবতে লাগলেন। এই ভাইরাসটা আবিষ্কার করে তিনি মনে মনে চেয়েছিলেন দেশের কাজে লাগাতে। এই ভাইরাসটার ক্ষমতা পরমাণু বোমার চেয়েও বেশি। এই অবিনাশী ভাইরাসের ভয় দেখিয়ে যে কোনো শত্রু রাষ্ট্রকে অনায়াসে দমিয়ে দেওয়া যেত। অবিনাশ 2002 এর সর্বনাশের ক্ষমতা জানার পর কোনো শত্রু রাষ্ট্রই ভারতকে আর পরমাণু অস্ত্রের ভয় দেখাতো না। অথচ অবিনাশ চাকলাদার কি অবিনাশ 2002কে শত্রু রাষ্ট্রের কাছে বিক্রি করে দেবে, নাকি এই ভাইরাসের ভয় দেখিয়ে নিজের দেশকেই ব্ল্যাকমেল করবে? কিন্তু লোকটা কাল সিডিটা নিতে আসবে কোন সাহসে? কেউ তো তাকে দেখে ফেলতে পারে, কেউ তাকে বাধাও দিতে পারে। এখন সে ওটা লক খুলিয়ে কপি করে নেওয়ার চেষ্টা করল না কেন? পাছে প্রকাশ দেবনাথ তাকে চিনে ফেলেন তাই। কিন্তু কালও তো কেউ চিনে ফেলতে পারে। নাকি লোকটা নিশ্চিত যে কাল ও নির্বিঘ্নে ভাইরাসের সিডিটা নিয়ে যেতে পারবে? না, কখনো না। ডক্টর দেবনাথ কাল নিজে ল্যাবে হাজির থেকে লোকটাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন। তাতে প্রাণ যায় যাক। প্রকাশ দেবনাথের ভীষণ রাগ হচ্ছিল লোকটার ওপর। জানালা দিয়ে বৃষ্টি দেখতে দেখতে লোকটাকে জব্দ করার কথা ভাবছিলেন। কাল সকালেই ওই হুমকি দেওয়া সিডির ভয়েস সিগন্যালটা অ্যানালিসিস করতে হবে। আর ওর ল্যাবের সঙ্গে যে 5 জন গবেষণায় জড়িয়ে রয়েছে তাদের গলা তো টেপ করা আছেই। গতকাল ঝামেলা ওদের ভয়েস রেকর্ড করে নিয়েছে। সেটা প্রসেনজিৎ রায় ডক্টর দেবনাথকে জানিয়েও দিয়েছে। না, আজ রাতের ব্যাপারটা প্রসেনজিৎ বাবুকে জানাতেই হবে, ভাবলেন ডক্টর দেবনাথ। ভয় তার নিজের জন্য নয়, দেশের জন্য। দেশদ্রোহীকে কখনো ক্ষমা করা যায় না। চশমা আর জামা ছেড়ে বিছানায় শুয়ে পড়লেন ডক্টর দেবনাথ। পাশে ফিরে খোলা জানালার দিকে তাকিয়ে রইলেন। রূপোর কুচি তখনও মেঘলা আকাশ থেকে ঝরে পড়ছে।